ফাঁকা নাই রে গ্রামের মানুষ আসছে শহর, চারিদিকে তাই মানুষ বহ, কাজের আশায় মানুষগুলা শহর মুখে আসে, ইট পাথরের ধুলায় পড়ে স্বপ্নগুলো ফাঁসে। দখলদার আর চান্দাবাজ চারিদিকে ধান্দাবাজ, দখলদার আর চান্দাবাজ চারিদিকে ধান্দাবাজ, সৎ মানুষও আছে দেশে তাদেরই জয় হবে শেষে। সমাজের এই অবক্ষয় চিটিংবাজদের বড় জয়, ওদের রোখার সাধ্য কার, ওরাই হলো চিটিং মাস্টার, চিটিং মাস্টার, আরে চিটিং মাস্টার, চিটিং মাস্টার। আমার মনে হয় না যে তোমার ছবি আমি ইহকালে করতে পারবো। আমি 2 মাসের মধ্যে ছবির শুটিং শুরু করতেছি। আমি তোমারে কথা দিলাম, এই কথার লড়ন চলন হইব না। হ্যাঁ, কাল শুনেই আসতেছি লাস্ট 2-3 মাস ধরে। তারপরেও তুমি আমার বন্ধু, আই ট্রাস্ট ইউ। অপেক্ষা থাকলাম আমিও, তুমি কবে শুরু করবা দেখো। যাই হোক, বাদ দাও এসব কথা। তোমার ওই যে কি খবর, ডালিয়া না কি জানি নাম, এটা কি এক নাম তো উচ্চারণ করলাম, মানে মেজাজটা গরম করলাম, আমার জ্বালায়া পুরে জীবন একদম ছারখার করে বলে দিচ্ছে। ওই ছেমের লাগিয়া আমি আমার ছবির শুটিং শুরু করতে পারি না। আমি বুঝলাম না তোমার লাইফে এরা ইন্টারফেয়ার করে কিভাবে। এটাকে বিদায় করো লাইফ থেকে, তা নাহলে সারা জীবন জেল, মানে জ্বলে পড়ে মরে যাবো বন্ধু। আরে বাবা, আমি তো চেষ্টা করতেছি, কিন্তু ওই যে একটা ভুল করে ফেলাইছি। ওরে লিয়ে গেছিলাম ইয়াতে দুবাই, ওই এক জিনিস লইয়া, ওই এক সিনেমা লইয়া, ওই এক সিডি লইয়া সে বাজনা বাজাচ্ছে। মানে পারলে আমার ব্ল্যাকমেল করে ছেড়ে দেয়, আমার নাকি কি জানে পাস করতে পারে। আরে কি পাস করবি চেমড়ি? আই হাই, কি বল, তোমার একটা মেয়ে ব্ল্যাকমেল করতেছে আমার বন্ধুরে? এটা কোনো কথা বললা তুমি? কবে গেছিল তোমার? আরে বউ আগে 7 মাস হয়ে গেছে, কখনো থেকে ওই মানে এক সুরে গান গায়। আরে আমার সুরটা চেঞ্জ কর নাকি। 7 মাস হয়ে গেছে, এখন সেটা নিয়ে ব্ল্যাকমেল করতেছে, তুমি এটা নিয়ে ভয় পাইতেছো? আর দূর, বাদ দাও, তুমি কিচ্ছু করতে পারবে না, বরং উল্টো তুমি ওরে ভয় দেখো। মানে আমি তো চেষ্টা করতেছি। মায়া মানুষের তো নানা রকম অ্যাডভান্টেজ থাকে, ওই অ্যাডভান্টেজ তো ওরা নিবার পারে। আমরা তাহলে বদ্ধ মানুষ, আমরা তো পারি না। শোনো, মেয়ে মানুষের যেরকম অ্যাডভান্টেজ থাকে, মেয়ে মানুষের এরকম অনেক ছোট ছোট ডিসঅ্যাডভান্টেজও আছে। এটা আছে, আমরা হয়েছে কি, ওই যে একবার ভুল করে ফেলাইছি, ওরা বিদেশ ঘুরছি, ওই বিদেশে যে ঘুরছি কি হয়েছে না হয়েছে মাথা থেকে ঠিক আছে নি, আজকে অনেক কিছু তো হইতে পারে। মানে এগুলো লইয়া যদি অনেক ক্যাশ করে ঘুরে, তখন যদি হ্যাঁ আমার বিয়ে করবার চায়, আমি কি হ্যাঁ বিয়ে করতে পারো? আচ্ছা, তুমি কেন ওকে বিয়ে করতে যাবা? এটা হচ্ছে এইটা তুমি কেন চিন্তা করতেছো? তুমি কেন ওকে বিয়ে করতে যাবা? আমারে পাগলা করতে কামাইছে না লাগে। তো তুমি ওখান থেকে বের হয়ে কেন আসতেছো না? উল্টো তুমি এখন ভয়। আরে আমি তো বাইরে আইছি, এত টাইম না হ্যাসরা বানিবা চায়। সেজন্যই তো বললাম, উল্টা তুমি ওকে এখন ব্ল্যাকমেল করবা, তুমি বলবা তুমি ফাঁস করে দিবা, তোমার কাছে কিছু একটা আছে, দেখবা এমনি ঠান্ডা হয়ে যাবে, চুপচাপ ঠান্ডা হয়ে যাবে। যখন তুমি নরম হয়ে যাবে, তখন তো তোমাকে পেয়ে বসবে। এটা কোনো কথা মন না ভাই, ফট করে কথা নয় বাচ্চা নিয়ে জরুরি তলব। আমাদের হাতে কিছু কাজ ছিল, সেটা তো করে আসতে হবে, এত তাড়াহুড়া করলে চলবে তাই না? কি কিটা ঠিক চিনলাম না আমি। আচ্ছা, না তাই তো, একটু ভালো করে দেখলে কিরম একটু একটু চিনা চিনা মনে হয়। আচ্ছা ম্যাডাম, আপনাকে কোথায় দেখেছি বলুন তো? ভাইয়া, আমি যে টেলিভিশনে নাটক করি, সব হিট হিট নাটকগুলোই তো আমার যায়। ও সেই জন্য তো আমি যেন কোথায় দেখেছি, চেনা কেন আমার মনে হয়। আরে ভাই, ওনার নাটক সব সময় টিআরপিতে 1 নম্বরে থাকে, হাই পজিশনে থাকে। তাহলে আপনি ওনাকে চিনছেন, তাহলে চিনতে পেরেছেন না? বাহ বাহ। না না না, সে তো ঠিকই, টিআরপিতে হিট সব নাটকতে ওনাকে আমি দেখতে পাই, এটা মিথ্যা নয়। কিন্তু ঘটনা হচ্ছে কি, উনি টেলিভিশনে এত বেশি এক্সপোজড, ঠিক আছে? যদি উনি এত বেশি এক্সপোজ না হতো, তাহলে এই জানুয়ারিতে যে নিউ ফিল্মটা আমরা ধরতেছি সিনেমাটা, সেই সিনেমাতে ওনাকে নায়িকার অফারটা আমি এখন করে ফেলতাম। যেহেতু সিনেমা একটা বড় পর্দা তো কিছু ঝামেলা থাকে। তবে ম্যাডাম, আপনার লুকটা কিন্তু আসলে বিউটিফুল, সুইট।
থ্যাংক ইউ। আচ্ছা এখানে কি সাম্য রহিম ভাইও থাকে? আরে এখানে নায়ক নায়িকা সবাই থাকে, সব বিখ্যাত লোকরা, কি বলবো। এই যে আমার পাশের বিল্ডিং এ এই যে সুপার হিট নায়িকা আছে না, এই যে লাবণ্য তো থাকে, লাবণ্য ম্যাডাম থাকে না পাশের বিল্ডিং এ। আরে ওনার বাসাতে আমিও গিয়েছিলাম। তাই নাকি? লাবণ্যের বাসায়? তাহলে তো বাস অনেক ঝামেলা মনে করেন মিটে গেল। ওর সাথে যেহেতু পরিচয় আছে, আপনাকে সিনেমাতে কাজ করানোর ব্যাপারে বেশ ভালো সহযোগিতা আমি করতে পারবো। বাহ, এখানে আজ এসে আমার অনেক কাজ হলো। আই এম সো লাকি, সো হ্যাপি টুডে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। আচ্ছা আজ তাহলে উঠি, হ্যাঁ অনেকক্ষণ হলো এসেছি। থ্যাংক ইউ আপনাকেও, মানে ফাইনালি আপনি হয়েছেন আমার গানের মডেল, এই কথাটা কিন্তু বলবেন নাকি? খালু, খালা এত বড় একটা কাণ্ড ঘটায়া বাড়িতে ফিরে আসলো, আপনি মুখ কলপাটে বসে আছেন, একটা ট্রু শব্দ মুখ থেকে বাইর হচ্ছে না। পুরুষের সংখ্যা যদি দিনকে দিন এইভাবে আপনার মতো বাড়তে থাকে, তাহলে পরে তো পুরুষ বিলুপ্ত হয়ে যাবি। তুই কি কইবার চাচ্ছি? আপনি একটা মেরুদণ্ডহীন মানুষ। আপনার মতো এরকম মেরুদণ্ডহীন মানুষ আমি দুইটা চোখে দেখিনি। ভালো করে দেওয়া নাই, ভালো করতো। তোর খালা বন্যারে বিয়ে দিয়ে এই বাসা খাইছে, এমনকি তারা গাড়ি ধরে বাইক করে দিলে আমি বীরপুর সমূহ। মাসুম, তুই আমার ভাই না, আমার আপন বোনের ছেলে তুই? আমার তো বিশ্বাস হইতেছে না। আমার আপন ভাগনা হয়ে তুই আমার এইভাবে অপমান করলি? আমি থাকতাম না, আমি তোদের সাথে এই বাসায় থাকতাম না, এক্ষুনি চলে যাই আমি। চলে যাবো কইলে তবু না, তুমি চলে যাই পারবা না, তোমার লোক আমার বউ বোঝাপড়া আছে। খালা, তুমি কেন আমার খামাখা ভুল বুঝো না, বুঝিছাও? এখানে আমার কোনো দোষ নেই। দেখো, বন্যার তালাক হয়নি, তারপরে তুমি তাকে বিয়ের পিড়িতে বসায় দিবি। এই জন্য শয়তান রহিমটা বিষ খালো। আমার আর খালুর কতগুলো টাকা চলে গেল। আমরা যদি টাকা খরচ করে শয়তানটাকে না বসাতাম, তাহলে পরে জেলের মধ্যে ঢুকে কিরম ফাইল ধরে বসতে আর অন্য কয়েদিদের রুটি বেলতি আমাকে দুইজনের জীবন জেলের মধ্যে ধ্বংস হয়ে যেত, শেষ হয়ে যেত, মরে যেতাম। মাসুম, এসব কি হইতাছে? হ্যাঁ, এই বিষ খাইলে রহিম, তা টাকা তোমাকে খরচ হলে কেমনি? খালা, আপনি খালুরটা রেখে দেন, আমারটা বিবেচনায় আনেন। দেখেন, আমি একটা সহজ সরল ছিলি, কারো আগেও নেই পরেও নেই। সে আমার 50,000 টাকা কিরাম করে চলে গেল, মনে হচ্ছে পানির মধ্যে ফেলে দিলাম। ও ভালো কথা, এই টাকা কিন্তু খালা আগে পরে তোমারই শোধ দেওয়া লাগবে। আমি তোমাকে মতো তো ব্যাক করব। রহিম তোমাকে ধাপ্পা দিয়ে টাকা ঢেলে গেছে। ফালতু কথা কয়ে নিজের দূর ঢাকার চেষ্টা করো না। তুমি আমার আর মাসুমরে বিপদের মধ্যে ফালাই দিয়ে, বিপদ কইকে মহা বিপদ, তার মধ্যে ফালাই দিয়ে বন্যারে বিয়ে দিত, কাজটা তুমি ঠিক করো নাই। একদম ঠিক করছি। তোমাকে মতো ব্যাক করলে বুদ্ধি নেই, ঝর্ণা বেগম চলে না। আমি আপনার পোলারে কিছু কইবেন? আমার ছেলে কি করছে? কি কমু কও? আপনার ছেলে খেলে আমার লগে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। কি এত বড় সাহস? রানা তোমার সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে? আচ্ছা তুমি শান্ত হবো, আসুকো, আমি ওরে দেখাই দেবো। আমি জানতাম আম্মির কাছে আইলে আমি ঠিকই বিচার পাবো। আমি এটা আমি কি দেখতেছি? যে মাইয়া তোমার পোলারে কথায় কথায় অপমান করে, কষ্ট দেয়, হ্যাঁ তুমি কোলে বহে আদর করতেছো। আরে আমার এই লক্ষ্মী আম্মার সাথে তুই খারাপ ব্যবহার করস? এই কেটে তোরে পারমিশন দিছে? হ্যাঁ, তোমার আম্মা মানে কি কইতেছো? আমি তো বুঝা করতেছি না। তোমার আম্মা যেরকম কুটনি, হ্যালো খারাপ ব্যবহার করেন ছাড়া কোনো উপায় আছে? আমার দেখছেন, এই যে আপনার চোখের সামনে কিন্তু আমার অক্ষণ কুটনিটা কইলো। আমি কি আসলে কুটনি? আমি এটা মানতেই পারতেছি না। হ্যাঁ, বিচার দিবার হয়েছে। আমি জানার কি কইব? আমি জানার এই পোলায় পুরো একটা হীরার টুকরা, তার চোখের মনি। জিগা দাও, জেনে পাওয়া যায় না কি এরকম পোলা? আসলে তুই যেমন আমার চোখের মনি, চিনি আমার তেমন চোখের মনি, বুঝছস? আল্লাহ শুনছো তো কি কইছে আম্মা জান? তুমি খালি একলা মনি না, আমি বি মনি। আমি তুমি খালি জিনিয়ারে তুলু তুলু করতেছো। দুজনে আবার চোখের মনি কেমতে হয়? আমি একলাই তোমার চোখের মনি। হয় বাবা হয়, মানুষের চোখ হয়েছে দুইটা, একটা চোখ জিনিয়া আর একটা চোখ তুই। এবার কিছু বুঝছস? ঠিকই কইছেন আম্মা জান। আর ও মাথায় তো বুদ্ধি নাই কা, নগদে বুঝবো কেমতে? বুঝবো আধা ঘন্টা পরে, গন্ডার যে। পরে বুঝুম গেলা, ওখানে বুঝি। আমার মাথায় বুদ্ধি আছে, আমি সব বুঝি। মাগার আমি হইলাম গিয়ে আমার আম্মির ডাইন চোখ। ডাইন চোখ বেশি দরকারি, দেখো না ডাইন পাশে বইছি।
আর তুমি বলছো কি বাম চোখ মানে কম দরকার এর লিগে বাম পাশে বইছো। সব জায়গায় আগে যাও যাও তাই না? আমি আগে আম্মি জানের কাছে চাইছি, আমি আম্মা জানের ডাইন চোখ। রানা, তোরা যদি এইভাবে ঝগড়া করিস তাহলে আমি সত্যি যাবো গিয়া। যেমন করে আসছি তেমন করে চলে যাব। আমি জান আপনি না, আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি আঙ্গুল দুজনের পক্ষ থেকে আমরা আমার মধ্যে কোনো ঝগড়া হবো না। আপনি তাও জানেন না, আপনি একদিন পর থেকে মনটা কত ভালো লাগতেছে। সত্যি ভালো করে প্রমিস করো। আমিও প্রমিস করতেছি যে তোমার হাত ধরে আমার পক্ষ থেকে কোনো ঝগড়া হইব না, তোমার বউরে কষ্ট দেবো না, তুমিও কোনো ঝগড়া দিব না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সত্যি আচ্ছা ঠিক আছে। শোনো খালা, তুমি যে কাজটা করিয়ে আসিছাও এটা মোটেও বুদ্ধিমানের কাজ হয়নি। একটা মেয়ে সে ডিভোর্স হয়নি, তার তুমি বিয়ে দিছো। আহা, কি সহজ সরল একটা ছেলে, তার মনে কষ্ট দিয়ে তুমি আরেকটা ছেলের সাথে বিয়ে দিয়েছো। না না খালা, আমি বাইসে থাকতে জীবনে কোনোদিনও এই বিষয়টাকে আমি সমর্থন করবো না। ইস, সমর্থন করবো না। ধুর তোরে, তোদের সমর্থনের আমার দরকার নাই, থাক তোরা। তুই তো তোর খালারের রাগে এখন মাইটা হজম করবো কারা? তুই করবি? আমি কি জন্য হজম করতে যাবো? তার মার আপনি হজম করবেন। শোনেন, খালা যখন আপনি ছাটাতে মার শুরু করবে, আমি মুকুর আগায় দেখাবো, মানজার পর মারেন, মরে যাক। এরকম মেরুদণ্ড দেখুন পুরুষ বাইতে থেকে লাভ কি পৃথিবী। কি মেরুদণ্ডহীন আলা মানুষ হয়ে গেছে গা। তোর খালা মারে দারু দিয়ে মারে আর মুগুর তুই আগাই দিবি নি বা তোর যে দাপুর দুপুর করে কি লাই এই জায়গা বসে আমি তোর পড়ি, আইনের বই পড়ি, তোর শব্দ শুনে কারা আমি শুনি। আপনি নিপার সাথে খালার তুলনা করতেছে। কাকে তুলনা করো? দুজন কি পুরুষ মানুষ নাকি? তুই তো মেয়ে কি ওরমে কি করো? হোক মেয়ে মানুষ হোক, খালার নিপার বিষয় তো আলাদা। নিপা হচ্ছে হালকা পাতলা একটা মেয়ে। তুই যখন আমার পিঠের উপর মারে মনে হয় কি কাপাস তুলার একটা নরম বালিশ পড়লো, আর আপনার যখন খালা মারে মনে হয় কি ভূমিকম্প শুরু হয়ে গেছে, কাঁচা পাকা সপ্তাহ ধরুন 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 করে আপনার পিঠের উপর। তাল গাছ তোরা তুই আমি একলাই যাই আর তুই যাস না। ওই তাল দেখে তোর পিঠে উপরে, তোর পিঠে বাদ যায় না, তালও পিঠ চিনে মনে রাখিস। মুন্না ভাই কি শুনছে এগুলা? হ্যাঁ, তুমি নাকি মিউজিক ভিডিও করছো, শুটিং এ যাচ্ছ, আর আমাকে মিষ্টি খাবো না তুমি? আরে তুমি আছো, তোমার মিষ্টির দামটাই মনে আছে মোর টেনশনে যে আমি পারবো কিনা ক্যামেরার সামনে, জীবনে প্রথমবার খারাপ মুই হবে কিনা, আমি পারবো কিনা এই টেনশনে আছি। আরে চিল, তুমি আমাকে শুটিং এ নিয়ে যাও, দেখবে এইসব ভয় ডর কোথায় চলে গেছে। আচ্ছা ভালো কথা, তুমি কিন্তু তোমার মিউজিক ভিডিওর মডেল হিসেবে বৃষ্টিকে নিতে পারো, কিন্তু খুব সুন্দর। ওই দুপুর শুরু করছো কি আর তুমি? তুমি অসময়ে এসে বৃষ্টির কথা তুলতে আসো কেন? ওই বৃষ্টির কথা শুনলে কইলে আমার মাথা একসের গরম হয়ে যায়। কি কারণে তোমার মাথাটা গরম হয় সেটা তো আমার জানা দরকার। শোনো, তুমি যদি বৃষ্টিকে কষ্ট দিছো, আমি কিন্তু তোমাকে ছাইড়া কথা বলবো না। বৃষ্টি বলে কোনো মেয়ে আমার জীবনে কখনো আসে নাই, ঠিক আছে? সে আছে তার পথে, আমি আছি আমার পথে। শোনো, আমি শাহাদাত ভাইকে এখনই বলে দিচ্ছি যে তোমারে মিউজিক ভিডিওতে না নেয়। নুপুর আমার আত্মীয় হয়ে তুমি এরকম করে কারো বলতেছো, তো সর্বনাশ করতে চাও কেন আমার? কেন করবো না? তুমি বৃষ্টির মতো একটা সুন্দর সহজ সরল মেয়ের জীবন নষ্ট করে দিবা, আর আমি কিছুই বলবো না। শোনো, আমি কিন্তু কঠিন একটা মেয়ে, হ্যাঁ, দুবাইয়ে বাবা মার কথা অমান্য করে তারপর কিন্তু আমি ঢাকা চলে আসছি। আমাকে কিন্তু এমন সহজ সরল মনে করো না। আমি একটু ঝামেলার মধ্যে আছি, বুঝছি। তুমিও চাচ্ছ, চাচার দরকার নেই, আমি আমার শরীরটা শেষ করি, কাজটা শেষ করি, এনে পরে কথা বলবো। আমি ঠিক আছে, তুমি একটা ভালো কাজ করতে যাচ্ছ, এই জন্য তোমার আমি এখন ছেড়ে দিতেছি, কিন্তু কাজটা শেষ হোক, আমরা এই ব্যাপারে কথা বলবো। আরে আপনি কেমন আছেন? হ্যাঁ জি ভালো, আপনি ভালো আছেন? যে যে মানে ভালো না থাকলেও তো আপনারে দেখলে মনটা ভালো হয়ে যায়। যাক, আপনার বস আয় নাই না অফিসে নাকি? না স্যার তো এখন আসেনি, তবে চলে আসবে। আপনি কিন্তু স্যারের রুমে গিয়ে বসতে পারেন। আরে না না, বসের রুমে একলা একলা বইয়ে খাওয়াটাও তো একটা বেয়াদবির মধ্যে পড়ে, আর আমার ভালোও লাগতে আছে না। আল্লাহ আল্লাহ কি বসে থাকা যায় কয়? আপনি যদি অনুমতি দেন আমি কি এই সিটটাতে একটু বসতে পারি? অবশ্যই, কি বলেন, আপনার মতো একজন ক্রিয়েটিভ লোকের সাথে যদি বসে দু একটা কথা বলি তাতেই তো অনেক আনন্দ, শিখতেও পারবো। জি প্লিজ বসেন না। থ্যাংক ইউ।
আসলে আপনার কথাটা শুনে না আমার কলজাটা একদম ঠান্ডা হয়ে গেল। মানে এত আজে বাজে কথা শুননা বিরক্ত হয়ে গেছি, বুঝছেন? তাই এবার বলেন, আপনি চা খাবেন না কফি খাবেন? না আসলে হয়েছে কি, ওই শুটিং এ তো মাথা মাঝে মধ্যে হ্যাং হইয়ে থাকে, বুঝছেন? এর লাইগা করা কইরা একটু কফি খাই। কফি খাইলে দেখি মাথাটা হ্যাং কাটছে, একটা তরতাজা শরীর ফিরিয়ে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে কফির কথাই বলছি, ঠিক আছে? কয়েন তাই 1 কাপ না 2 কাপ। মানে আপনি একসাথে 2 কাপ খাবেন? না একলা 2 কাপ খামু কে? আমি খামু, আমনে চাইয়ে দেখবেন এইটা কি হয় নাকি 1 কাপে 2 জন শেয়ার কইরা খামু, মানে পিরিছে ঢাইলা তার দরকার কি 2 কাপই কয়। না, এই জন্যই আসলে আপনাকে পছন্দ করি, আপনি আসলে একজন ক্রিয়েটিভ পারসন। এক্ষুনি বলছি। কয় হ্যাঁ বিশ্বজিৎ, একটু কফি দিয়ে যাও না 2টা। ঠিক আছে। আচ্ছা, আপনি আমার স্যারের কাছে কি কাজে এসেছিলেন সেটা কি আমাকে বলা যায়? না হয়েছে কি, কিছু জীবনে কষ্ট আছে যেটা আসলে শেয়ার করা সমস্যা। মানে মানে আপনি যদি কিছু মনে না করেন, আমাকে কি বলা যাবে? না মানে বলা যাইবে না কা এখন। আসলে হয়েছে কি, এই অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু আপনার খুব আপন মনে হইতে আছে আমার। এই কারণেই আমি এই কথাটা কইতে আছি। এই যে আমি দুইবার শুটিংয়ের অ্যাটেম্পটা নিলাম, আর আমার শুটিংয়ের মধ্যে এই লাবণ্য ইয়া ক্যাসালটা করলে। আমি শাহজাদা সাহেবরে কইছি ঘটনা, সেও দেখছে, শুনছে, জানছে, কিন্তু এই লাবণ্যরে একটা কথাও কইলে না, একটা ঝাড়িও দিলে না। কে দেওয়া উচিত আসলে না? কয় আমি ধরেন টাকা আমার যে নাই তা তো না, কিন্তু তাই বললে তো আর শাহজাদা সাহেবের মতো অত টাকা নাই। উনি শিল্পপতি, আমি শিল্পপতি নাই হইতে পারি। কারণ শুটিং করিয়া আর কয়টা টাকা পাই কন? আমি আসলে কষ্ট পাইছি, মানে একটু শান্তি পাইতাম যদি শাহজাদা সাহেব তার এই ডাইককে একটা ধমক বা বকাঝকা কিছু একটা করতে। হ্যাঁ, আর করলে না। না না, আপনি আসলে আমার বসকে ভুল বুঝছেন। আমার বস যে মানুষ, সে হয়তো সবার সামনে ওই আপনার নায়িকা কি জানি নাম লাবণ্য, ওকে হয়তো কিছু বলবে না, কিন্তু সুযোগ পেলে এমন শাস্তি দেবে যে দেখবেন তার নাকানি চুবানি অবস্থা হয়ে যায়। আপনার কথাবার্তাগুলা না আমার কাছে স্বপ্নের মতো লাগতে আছে। আসলে কয়দিন আর বাঁচমু কয়েন? মরার আগে যদি একটা নিউজ আমি পাইয়া মরতে পারতাম, মানে শাহজাদা সাহেব এই লাবণ্যরে চড়াইছে, থাপড়াইছে বা খারাপ ব্যবহার করছে, কিছু একটা করছে, তাইলে মরলেও শান্তিটা পাইতাম। শোনেন, আপনি মরে যাওয়ার কথা বলছেন কেন? আমি তো ঠিক বুঝলাম না। সে নায়িকা হোক কিংবা শিল্পপতি, সে যেই হোক, কেউ যদি কোনোদিন অন্যায় করে, তাকে যদি কেউ শাস্তি দিতে না পারে কিংবা সে যদি ধরাছোঁয়ার বাইরে চলে যায়, প্রকৃতির একটা প্রতিশোধ কিন্তু আছে। প্রকৃতির এই প্রতিশোধ কিন্তু নেবেই। সো আপনি মরে যাওয়ার কথা না বলে ধৈর্য ধরুন, দেখবেন আপনার চোখের সামনেই শাস্তি হয়েছে, তখন আপনার মনটা এমনিতেই শান্ত হয়ে যাবে। আমি জান জিনিয়াই তো এ বাড়িতে থাকবার চায় না। জিনিয়া আমার কইছে ঘর ছোট হোক, বাড়ি ছোট হোক, কোনো সমস্যা নেই। ওর একটাই সমস্যা, মামার বাড়িতে থাকতে চায় না, শরম পায় বলে। আরে শরম তো পাইবই, যদিও এই বাসায় তোর অধিকার আছে, কিন্তু এই বাসা তো তোর নিজের না, মামার বাসা। কোন কি করবো আমি? মামাই যে ধরনের লোক, আমি যদি বাড়ি ছেড়ে যাইগা না, সব নিজের করে দল করে বলাইবো। তুমি নিচের তলা খালি করে ওইখানে উঠা যাও, আমি ভাইজানকে বলে দিতেছি। না আমরা নিচে একলা থাকুম না, তুমি আমার লগে থাকবা। জিনিয়াই তো তোমারে খুব পছন্দ করছে। আমারও জিনিয়ারে ভীষণ পছন্দ হয়েছে। ও যখন আম্মা আম্মা করে ডাক দেয় না, আমার কলজেটা করে ঠান্ডা হয়ে যায়। আচ্ছা, আমি বুঝি না, আমি যখনই এই বাসায় আসি আপনাকে আমি ড্রয়িং রুমে দেখি। এই বাসায় কি সবসময় ইলেকট্রিশিয়ানের কাজ থাকে? আর কোয়েন না, অনেক বড় বাড়ি তো, মনে করেন যে ইলেকট্রিক ঝামেলা লাগেই থাকে। আজকে তো আগুন লেগে গেছিল গা, এছিতে আগুন লেগে গেছিল। তাই? তোমরা কথা বলো, আমি ভিতরে যাই।
আচ্ছা আমার একটা কাজ করে দেন না, রাজাকে একটু বলেন না যে ওনার বান্ধবী এসেছে। আমি পারবো না, তুমি নিজে গিয়ে বলো। ম্যাডাম আপনার অনেক কোনো দরকার নাই কা, আপনি আপনার ঘরে যান, আমি দেখতে চাই এই জায়গাটা, আমি দেখতে চাই, আপনি যান। রাজা বাসায় ঢুকলে আমার সাথে দেখা করতে বলবো। আচ্ছা ঠিক আছে, কমো। এত সমস্যা কোন জায়গায় যে তার মারছিল। শোনো, হুম? এই মহিলাটা কে? হ্যাঁ, এত ভাব ভাব দেখে তো মনে হচ্ছে তো কোথাও জমিদারি গিন্নি উনি। হ্যাঁ গিন্নি তো, জমিদারে গিন্নি তো, জমিদার বাড়িতে ওনার বিয়ে হয়েছে। উনি হচ্ছে গিয়া ফুপু, রাজা ভাইয়ের ফুপু। ওনার কথায় সব চলে, রাজা ভাই তো ওনার কথা ছাড়া চলেই না। আমি আগে বউ হয়ে আসি, তারপরে সব ভাব এক পাও চলবে না। আপনি হচ্ছেন ওই বাড়ির রাজরানী, একমাত্র পোলা ক্যাঠা রাজা, আর রাজার বউ ক্যাঠা রানী। তাইলে আপনি কাউরে পাত্তা দিবেন কেলা? কাউরে পাত্তা দেওয়ার দরকার নেই কে। বাসার মধ্যে ফুপু, ফুপুর ছেলে, ফুপুর ছেলের বউ, এই বাসাটা নিয়ে নেওয়ার পায়তারা করছে তারা, তাই না? আরে বাবে, আপনি তো প্রচুর চালাক, আপনি তো সব বুঝে ফেলেছেন, অজ্ঞ ষড়যন্ত্র তো সব বেড়ে ফেলেছেন। এই যে আপনি যে একটা স্মার্ট মেয়ে, এত চালাক মেয়ে বুঝে ফেলেছেন, আর আপনার হবু স্বামীর একটা বলদ, হ্যাঁ কইলাম এটা বুঝে না। কয়দিন পর কি বুঝানেন? ফুপু, ফুপুর পোলায়, ফুপুর পোলার বউ, সম্পত্তি মম্পত্তি লিয়া গয়নাগাটি যা আছে সব লিয়ে যাবো গা। কারণ আমরা হচ্ছে কি বাইরের মানুষ, আমরা কি এগুলো কয়ে পারি? আপনি ঘরের মানুষ, আপনি কয়ে পারেন, তাই না? আরে বাইরের মানুষ হলেও তোমার মাথায় অনেক বুদ্ধি আছে, তোমাকে আমার অনেক কাজে লাগবে। ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট। জো হুকুম রানীমা। রানীমা মানে? তোমার কথা তো বুঝলাম না। রানীমাই তো, মনে করেন আপনি যে সুন্দর সুন্দরী একটা রাজরানীর মতো মেয়ে যখন এই বাড়িতে বউ হয়ে আইবো, তখন তো এই বাড়িটা পুরো উজ্জ্বল হয়ে যাবো, তখন কোনো কালেকশন মালেকশন আর ঠিক থাকবো না। মাইন্ড করেন নাকি আবার? আরে থাক, মাইন্ড করবো কেন, আমি তো খুশি হয়েছি। আমনের কথার মধ্যে তো দেখতেছি মধু ঝরে। আচ্ছা আমনে কি মনোরোগ বিশেষজ্ঞ? মানে মানে আমি বুঝলাম না মেললে কেমনে? মানে আমার লগে এই যাবৎ যারা যারা খারাপ ব্যবহার করছে, 2 নম্বরই হচ্ছে, বেইমানি হচ্ছে, আমি কিন্তু তাগো পতন নিচক্ষে দেখছি। তারা ঠিকই টের পাইছে। এই তো এবার তো বললেন, আপনি নিজেই তো অনেক কিছু দেখেছেন। আইরিন ম্যাডাম, আমি যে কিভাবে প্রকাশ করবো মানে ঠিক বুঝতে পারতে আছি না। মানে আমনে যেমনে কথা কয়েন, মানুষ তো টিকিট কাটিয়া লাইন দিয়ে আমনের কথা শুনতে আইবি। এত মিষ্টি মধুর কথা আমি জীবনে শুনি নাই। আমি কিন্তু মাঝে মধ্যেই এই অফিসে আমু শুধুমাত্র আমনের কথা শুনতে। আমনে কিন্তু না হতে পারবেন না। আসলে এই লাবণ্যরে লইয়া আমার মনের মধ্যে একটা অশান্তি কাম করতে আসলে, জ্বললে ফুটে অঙ্গার হয়ে যাইতে আসলে। কিন্তু আমনের কথায় মনের মধ্যে যে অন্ধকার আসলে, যে আগুন দাউ দাউ করিয়া জ্বলতে আসলে, মনে হয়েছে আমনের কথায় বৃষ্টি ঝরছে, মানে আগুন নেই হয়ে গেছে। মনটা ঠান্ডা দিয়ে গেছে। শোনেন, আপনি আরেকটা কাজ করেন, লাবণ্যর চ্যাপ্টার একদম মাথা থেকে ফেলে দেন, একদম টোটালি ভুলে যান। দেখবেন এমন দিন আসবে, এবং আসতেই হবে, মাস্ট, লাবণ্য এসে আপনার পা ধরে মাফ চাবে, এবং তখন আপনি বলবেন আমি যে কথাটা বললাম এটা 100% রাইট এবং এটা অবশ্যই হবে। আপনি আমার কথাটা বিশ্বাস করেন, এটা ঘটবে। আমি আপনাকে স্ট্যাম্পে লিখে দিলাম। আমি 100% না, মানে 100% আমি বিশ্বাস করছি। আপনার কথা বিশ্বাস করবো না সেই সাহসও তোমার নাই। মানে করছি, বিশ্বাস করছি। শান্তি পাইতে আছি মনের মধ্যে। এই জন্টু, আরে তোমাদেরকে বাসা ভাড়া দিয়ে তো আমি বিপদের মধ্যে বললাম। হ্যাঁ, আরে নায়িকা হয়েছে বলে এত মেহমান আসতে হবে, এত বন্ধু বান্ধবী আসতে হবে। হ্যাঁ, আমার দ্বারা অন্তত তোমাদের গেস্ট উঠাতে আর নামাতে ব্যস্ত হয়ে পড়ছে। হ্যাঁ, এটা ক্ষমা। বদরু ভাই, আপনার একটা জিনিস বোঝা দরকার। নায়িকা বলে কথা, নায়িকার আশপাশ দিয়ে তো মনে করেন বন্ধু বান্ধবী বলবো। এই যেমন আপনিও তো নায়িকার বন্ধু। তবে যাই কোন বদরু ভাই, এবং ম্যাডাম আপনার প্রতি মারাত্মক খুশি। তবে একটা বিষয়, ওই যে পাশের বাড়ির ওই যে মানে ওই যে 6 তলা, 6 তলার রহিম ভাই আর বাদশা ভাই, তা করে আপনি তো ডরান কেন? শুনছি এই আপনি নাকি 2-4 দিন মারাত্মক দৌড়ের প্র্যাকটিস করছেন। আরে কে বলছো তোমাকে? আরে যে পাশের বাড়ির দারোয়ান পাইছি রে। আরে হেডা
মামু নাকি? এই মামু দেখি একটু মাথাটাই দি করো তো। জন্টু এই চুলে ছাড়াই জিন্দিগিতে না দে। এ মামু কি হইয়ে তোর কি টাকা পয়সার অভাব হয়েছে বুঝছি, এই জন্য নিজ দায়িত্বে সেলুনে না গিয়ে কাটে ফেলছো আর কি। তোর এই চুল নিয়ে কথা কম লাগবো না। আচ্ছা শোন, তুই তো বাটপারের চরম সীমায় পৌঁছে গেছ। মানে মানে তোরে তো আমি এত করে ফোন দিতেছি, তুই ফোন রিসিভ করস না। এই মামু, এই রাস্তার মধ্যে একজন অপরিচিত লোকের সামনে তুমি আমাকে সম্মান দিয়ে কথা না বলে অসম্মান করতেছো কি জন্য? এ তোমার মতো মানুষকে বুঝছো? মানে কি আর বলবো, মামু বলে কথা বলতে, মামু বলে পরিচয় দিতে আমার লজ্জা হয়। তুমি আমাকে বাটপার বলতেছো কোন সাহসে? তুমি যে একজন থার্ড ক্লাস লোক, এটাকে আমি সবাইকে বলে বেড়াচ্ছি? মুরব্বী, বদরু ভাই মানে উনি আপনার সঙ্গে কি ধরনের বাটপাড়ি করছে এটা আমার জানা রাখা ভালো, কারণ আমি তো ওনার সঙ্গে চলাফেরা করি। চিন্তা করে দেখছেন, আমি আমার একটা কাজের লাগিয়া, মানে ভালো কামের লাগিয়া একটা মডেল গরু খোঁজা খুঁজতে আছি, পাইতে আসি না পাইতে আসি না পাইতে আসি না। আজকে মনে হইতে আছে আমি এমন বলদের বলদ, আমার চোখের সামনে যে এই বিশ্ববিখ্যাত মডেল বইয়া আছে, আমার চোখেই পড়ে নেই এতদিন আমি বনে বাজারে করতে আছি। আচ্ছা আমি তো এটা বুঝতে পারলাম না, মানে হঠাৎ করে মডেল খোঁজার বিষয়টা আসলো কেন? ওই লাবণ্য প্রভার জটিলতায় তো আপনার প্রজেক্টে স্থগিত আছে, আপনার সাথে চুক্তিও বাতিল হয়ে গেল, এখন আবার কী কাজে মডেল খুঁজছেন এটাই তো বুঝতে পারলাম না। আমার তো মডেল সবসময় একটু খোঁজার মধ্যে রাখতে হয়, কখন কি লাগিয়ে বসে কান্দেই। এই কারণেই আমি কোনো সুন্দরী মাইয়া দেখলেই অপলক দৃষ্টিতে চাইয়া থাকি। এর জন্য অবশ্য আমার অনেকেই বলবো যে মানে গালাগালি করে, হ্যাঁ মুই জানি বুঝি, অনেকে আবার মারতেও আসে, কিন্তু হেরা তো আর জানে না আমি একটা ক্রিয়েটিভ মানুষ, আমি একজন ডাইরেক্টর মানুষ, আমি একজন শৈল্পিক মানুষ, সারাক্ষণ এই শিল্পের মধ্যেই থাকি আর কি। এই ফাউল যে কত বড় সিটা, এর সাথে কয়েকদিন চলাফেরা করো, তাইলেই তুমি বুঝতে পারবে। এটা আমার আর প্রয়োজন লাগবে। শোনো, তোমাকে আমি আর মামা বলে পরিচয় দেবো না। রাস্তাঘাটে দেখা হলে আমি একটা 10 হাত দূর দিয়ে চলবো। ও কি করছে সেটা আমি তোমার খুইলা কই। ও করছে কি, আমার ভাগ্নিরে ভুলাইয়া ভালাইয়া বিয়া করছে, এই কথা কইছে। তো ও তো মানুষ ভালো না, ওর কাছে আমার ভাগ্নিরে আমি রাখবো না। এই জন্য আমি কইছি তুই আমার ভাগ্নিরে ছেড়ে দে। ও করছে কি, আমার কাছে 2 লক্ষ টাকা দাবি করছে, আমি ওরে টাকা দিয়ে তারপরে ভাগ্নিরে নিয়ে আইছি। পরে শুনি কি ও বিয়েই করে নাই। হ্যাঁ বদরু ভাই, আপনি এত বড় সিটার ভাই, আমি তো সিটারের গুরু। আরে না না জন্টু, মানে পুরা কথাটা ক্লিয়ারলি না বুঝে কারো সম্পর্কে মন্তব্য করা ঠিক না। এই যে মামু যে বলতেছে লাইলি, মানে ওনার ভাগ্নি আমাদের আত্মীয় আর কি। মানে ঘটনা হয়েছে যে লাইলিকে সত্যিকার অর্থে আমি ভালোবাসতাম। ভালোবাসা তো আমার একটা জিনিস, মানে হয়েছে কি, মানে ভালোবাসাটা আসলে দাম দিয়া তো আসলে ওইভাবে এটা লেনদেনটা বিনিময়টা হয় না, কিন্তু তারপর একটা কষ্ট আছে না, কষ্টেরও তো একটা দাম আছে। সেই কষ্টের পয়সা আমি নিয়েছি তার কাছ থেকে 2 লক্ষ টাকা, এটা সত্য। এ হলো কাহিনী। এই কথা মাও তুই না জানো লাইলিরে আমি কিরকম ভালোবাসি, ফ্রম হার্ট আমি লাইলিকে ভালোবাসি। সে লাইলিরে তুই আর কাছ তোর কারে নিছ, এই জন্যই তো আমি তোমার কাছ থেকে টাকা আদায় করছি। যে সে কথাটা তো আমি তোমাকে বলেই নিয়েছি, তুমি আবার এখানে এই জন্টুর সামনে আমাকে অপমান করে কথা বলতেছো। আর শোন ভদ্র, তোর একটা কথা হলো ভালো করে কই, তুই আমার 2 লক্ষ টাকা কবে দিবি তাই ক। আর তা যদি না দেস তাইলে কিন্তু তোর নামে আমি বিচার যাইকে তারপরে তোর টাকা দেয়। হ্যাঁ ডাকো, দেখি তোমার কত বিচার টাকার ক্ষমতা, ডাকো। শোনো মামা, একটা কথা বলি, এই রাস্তার মধ্যে তোমার সাথে আমার ফালতু কথা বলার কোনো সময় নেই। জন্টু আমরা তো খিদা পাইছে বুঝছো, একটু রেস্টুরেন্টে গিয়ে ভালো করে আজকে বিরিয়ানি খাবো, বাসানো খাইও খাইও। আরে ভাই, আপনি যেহেতু কইছেন, আর খারাপ মিয়া আপনি যেহেতু কইছেন, তাহলে তো চা খাইতেই হয়। সত্য আপনি আমার বদরু ভাই। আরে ভুল করলাম তো, চায়ের কথা বলি নাই, বিরিয়ানির কথা বলছি, বিরিয়ানি খাবো যে। তাই নাকি? তাহলে চলেন। আচ্ছা শুনেন, চা খান আর বিরিয়ানি খান, তার জন্য আমার কোনো কথা নাই। আপনার পকেটে যদি টাকাটা থাইকা থাকে তাইলে ওর লগে যান, নাহলে কিন্তু বিলটা কিন্তু আপনারই দিয়া যাবে। আরে রাখো তো, ফালতু কথা বলো না। এ বদ্রু, টাকা শো করবো নাকি? এখানে তো কত টাকা আছে, এটা তুমি চোখেও দেখো নাই। আসো জন্টু, ফালতু শেয়ার পাইলে তুমি পরে আর কি, যখন বিলটা দেওয়ান লাগবো তখন বাবারে কয়ে যখন সিকিউর দিবে সেই সময় তুমি ঠেলা ডাকায়। কি ব্যাপার,
এই সিচুয়েশনে তুমি আমাকে ছাদে কেন ডেকেছো? তুমি জানো না আমি এই অবস্থায় বাসা থেকে বের হতে পারবো না। নাও যদি পারো তাহলে আইসকের লিগে কষ্ট করে যাও গা। অনুরোধ করে বারবার তোমার ডাইকা ছাদের মধ্যে কথা কইতে তো আমি পারবো না, এত করা জানে। আমার যদি মহব্বতই না করো দিল থেকে, তাহলে আমার লোক কথা করার দরকার কি? কোনো দরকার নেই, যাও গা। কি হয়েছে? খুব রাগ মনে হচ্ছে। অবশ্যই রাগ হইছি, রাগ হবো না? রাগের কথা বলে রাগ হবো না? কথা নয় মাত্র নয়, হুট করে তুমি শাহজাদার অফিসে যাও গা, ওখানে যাও গা। তোমার মা আমি একজন বয়স্ক মানুষ, আর সেবা যত্নের লিগেও তো একজন মানুষ থাকতে হয় গরমের, নাকি? আচ্ছা, মামা মামিকে দেখার জন্য তো তুমি আসো, মুন্না ভাই আছে। তাছাড়া তুমি তো জানো যে আমি দুলাভের অফিসে জব করবো, এই জন্য দুলাভের সাথে কথা বলতে গিয়েছিলাম বাসায়। তো সমস্যা কোথায়? তুমি একটা জিনিস বোঝো না গেলে নূপুর, এখানে থাকলে তো তোমার লগে আমার দেহাটা করণ যায়, দেহাটা হয়। ওইখানে থাকলে তো ওই জিনিসটা হইব না, বুঝো না গেলিগা। শোনো, মনের টান থাকলে না সব জায়গায় গিয়ে দেখা করা যায়। দিল্লি যদি থাকি তারপরও দেখা হবে। এই যে আমার দুলাভাই ঢাকাতে, কিন্তু আমার বোন ও কিন্তু দুবাইতে। তারপরও তাদের মধ্যে যে বন্ডিং সেটা কল্পনাও করা যায়। সোনিয়া রে, জলদি কইরা দেশাইতে গো। আমার বন্ধুর পিছে কিন্তু বহুত সুন্দরী সুন্দরী হুরপুরি নারীরা ঘুরে ঘুরে বেড়ায়। এখন যদি সোনিয়া তাড়াতাড়ি না হে, পুরুষ মানুষের মন কখন যে কি হয় কয়া তো যায় না। ও যদি খালি মাথাত নিয়ে নেয়, যখন যা পাও হাত পেতে নাও, তাহলে কিন্তু কিচ্ছা শেষ। তখন আমবি যাইবো, ছালাবি যাইবো, ভাইবা দেহ। হ্যাঁ, তখন কি করবে? এত কিছু ভেবে কোনো লাভ নেই। না না, ঠিক আছে, সোনিয়া লাইক করার মতো মাইয়া, এটা আমি স্বীকার যেতেছি, কিন্তু বাপটা একটু বেশি। এই যে তোমার মামি রেনিয়া 2 দিন যে কি ফোনাফুনি, কি যে মেন্টাল টর্চার, কি যে ঝামেলার মধ্যে আছিলাম, তোমরা জানো না। তোমরা তো করে ফোন দিয়েই শেষ। থ্যাংক ইউ সো মাচ। তুমি না মামাকে খুব সাপোর্ট দিছো। আর দুলাভাই কি বলছে জানো? বাচ্চা যখন এখানে আসে তখন তো এখানে কোনো টেনশনের দরকার নেই। জায়গা বাদ দাও, অনেক কথা হচ্ছে। আঙ্কেল আর আন্টির সময় কেমন কাটতাছে এখন? হ্যাঁ রে, রোমান্টিক জুটি। সারাদিন যে ঘরের মধ্যে থাকে, রুম থেকে তো বেরই হয় না। ওদের দেখলে তো আমার নিজেরই হিংসা হয়। চলো না, তুমি আর আমি এক ঘরে ঢুকে যাই, ওইখানে আমরা রোমান্টিসিজমের চূড়ান্ত পর্যায়ে চলে যাই। অনেক কথা হইব, রোমান্টিসিজম হইব। এই যে শোনেন, এর জন্য না প্রেমের বৈধতা দরকার, আর সেটা তো এখনো হয়নি। সেইটার লিগে হইতো, সেই বৈধতার জন্য তো আমি ঠিক করবার চাচ্ছি। তুমি আঙ্কেলরা আজকেই কও, ডেটটা ফিক্সড করে ফেলাইতে, আমরা বিয়া শাদী কইরা আমরা বৈধ স্বামী স্ত্রী হয়ে প্রেমের সাগরে বাইসা যাই। তুমি গিয়ে বলো না, নিজের বিয়ের কথা কি নিচে বলা যায়? ছি। আমি অবশ্য লজ্জা শরমের মাথা খাইয়া আঙ্কেলটা কইছি, উনি কইছে তাড়াতাড়ি ডেটটা ফিক্সড করে ফেলাইবো। তাহলে তো হলেই। এখন তাহলে আমি যাই। বাই বাই। লাবণ্য, ওই অস্ট্রেলিয়ার শোটা 3 মাস পিছাইছে। আর এই সমস্যা নাই, কাগজপত্র রেডি করতেও তো 3টা মাস লাগবে, তাই না? প্যান্ডামিকের সময় পারমিশনের ব্যাপার সেবার আছে তো, ওগুলো সব আমি দেখুন। ভাই, এই লাবণ্য, তোমার আমি তোমার বিস্তারিত ফোন দিয়ে আবার কইতেছে, আমি এখন ফোনটা রাখি। কি জানা কি হয়েছে? তোমার ডার্লিং তো বাড়িতে বই রয়েছে। আমার ডার্লিং মানে? আমার ডার্লিং কাটা চিনো না? না, বর্তমানে যার লগে তোমার দহরম মহরম চলতেছে, হ্যার কাছে শুনলাম তুমি বলে অচিরেই তারে বিয়া করতেছ। আইডিন আছে আমগো বাসায়? খচকিরি, আমার তো বিশ্বাসই হইতেছে না। আইরিনা পাইব কই থেকে? প্রেম করতেছ ডালিয়ার লগে, আর উইরাইব আইরিনা পায়, এত আশা করতেছ? শোনো, ফাইলাম মাইলাম বাদ দাও, বহুত করছো এইসব। এই মেয়েরে বিয়া করে ভালো। তুই যদি ভাই না হয়ে আমার শালা হইতি, একটা চট দিয়া তোর মনে দেখ। ওই ছেলে আমার বাসায় একা, হ্যাঁ? ওরে বইতে দিস কেন? বাইর কর এখান থেকে। আমার কেমন লাগে? ওই মেয়ে কি বলদ? এত বোকা না, বহুত চালাক মেয়েটা। হ্যাঁ, নিজেই খবর টবর নিয়ে আয় পড়ছে। অন যাও, গ্যাস সুন্দর করে তার আই লাভ ইউ কইয়া বিদায় করে দেওয়া যাও। আমি ওর সামনে যাবো না, তুই ম্যানেজ করে বিদায় করে দে। এটা সম্ভব না। শোনো, এই মেয়ে তো আম্মির সামনে পড়ছিল, কত বড় বেয়াদব, আম্মির লগে খারাপ ব্যবহার করছে। কস কি? ওর লোকে খারাপ ব্যবহার করছে, মুরব্বীকে লোকে বিয়াদবি করছে, ওর লোকে খারাপ ব্যবহার করে একদম লাথি দিয়ে বাইর করে এখান থেকে। সম্ভব না, ডালিয়া এত সহজে সারার পাচ্ছি না। আর একটা ঝামেলা আছে, ডালিয়া জানে আমি এবার ইলেকট্রিশিয়ান, কাম করবার আইছি। আমি যে তোমার বাড়ি লাগিয়ে এটা অনেক কোনো দরকারই নেই। কিরে না, তুই আমার এই বিপদে ভালো লেগে উঠে পড়ে লাগছিস মনে হয়। এ ভাই, ওই মেয়ের যদি খেপাও, ছিনকেট করে একটা ঝামেলা লাগাই দিব। আস্তে আস্তে বোলায় বালায় যেমতে ও কেমনি কাটাই দাও, যাও। ও তো আমার ঘুম হারাম করে দিছে। একটু পরে তো পুকুরটাই কেন আমার জিজ্ঞেস করবো, আমি তখন কি করবো? আহা, তোমার কিচ্ছু উত্তর দেওয়ার দরকার নেই, আমি আছি না। খারাপ এমন একটা কাম করানো লাগবো,
ওই মেয়ে যাতে তোমার থুয়ে দৌড়ায় পলায়। এই তুই কি বুদ্ধি দিয়ে মা এরকম দৌড় পড়াবি? আমার তো মাথায় যেতেছে না। তুমি খালি আমার ভিডিওটা দেখো না আমি কি করি। মাগার তুমি একটা জিনিস সবসময় মাথায় রাখবা যে আমি হচ্ছে এবারে ইলেকট্রিশিয়ান, আমি মাঝে মধ্যে আই কাম করার লিগে, ঠিক আছে? আমি কমু যে তুমি বিবাহিত ব্যাস একটু আগেই তো আমি তো ঝামেলা শেষ। আমি বুঝে বলেছি আমার এত কাঁচা মনে হচ্ছে তুই হন যা, আমি তো ফ্রেশ হয়ে যাচ্ছি। ঠিক আছে তাড়াতাড়ি যাও। কবি যাই বাথরুমে আছে। আচ্ছা ঠিক আছে। আসলে গোসলটা কোনো গোসলটা পুড়িয়ে যায়। ও ভালো কথা, আপনার তো আসল কথাটা বলাই হয় নাই। তাই নাকি? তা কি আসল কথা সেটা বলে ফেলেন। মানে আমার হাতে তো অনেকগুলো কাজ আছে, সেটা শেষ করতে হবে আর কি। ও সরি, আমি বোধহয় আপনারে ডিস্টার্ব করতে আসি। মানে এইটা আগে বললে তো সমস্যা হতো না, লজ্জার কি আছে, মানে কাজে ব্যস্ত থাকতেই পারেন। আচ্ছা তাইলে উডি আমি। না না না, আরে কি আজব, আপনি তো দেখি উল্টোই বুঝলেন। আমি বললাম যে আপনার যে জরুরি কথা সেটা তো আপনি আমাকে এখনো বলেন নাই, সেটা আমাকে বলে ফেলেন। আর হাতে কিছু কাজ আছে, আমি বললাম একটা, আর আপনি বুঝলেন যে আমি আপনাকে এখান থেকে উঠে চলে যেতে বললাম। ম্যাডাম, আমি তো কোনো সাধারণ মানুষ না, আমি একজন ক্রিয়েটিভ মানুষ, আমি একজন ক্রিয়েটিভ ডিরেক্টর। হ্যাঁ, কথায় আছে না, সাধারণ মানুষের চোখ থাকে কয়টা? আপনারও যা আছে আমারও তাই আছে দুইটা। কিন্তু একজন ক্রিয়েটিভ ডিরেক্টর আমার মতো কয়টা চোখ থাকে জানেন? 3টা। ওইটারে কয় তৃতীয় নয়ন, যেটা আমার আছে কিন্তু আপনি দেখতে পাইতে আছেন না। না না, বুঝতে পেরেছি, আপনি মনে হয় মাইন্ড করেছেন না? না না না, আমি এখনই উঠমু, কারণ আপনার বস আসলে সহসা আইবে না। আমার এইখানে থাইকা সময় নষ্ট করে যেতে কোনো লাভ নাই, প্রচুর কাম পড়ে আছে, বুঝেন না? না না, আপনি কিন্তু শুধু শুধুই ভুল বুঝছেন। আমি কিন্তু আপনার কথাগুলো খুবই এনজয় করছি। বলেন, বসেন, কোনো অসুবিধা নেই। অনেক ধন্যবাদ আপা আপনারে। এখন তাইলে উঠি। মানে যেটুকু সময় কাটাইলাম, খুব সুন্দর একটা সময় কাটাইলাম। আরেকটা কথা আপনারে বলতে মানে চাইতে আছি, জানি না আপনার কাছে কেমন লাগবে, তারপরেও কইয়ে ফেলি। আমি আমার একটা টিভিসির জন্যে ঠিক আপনার মতো অপূর্ব সুন্দরী খুঁজতে আছি। তা আপনি যদি রাজি থাকেন, আমি আমার ওই কামটা করতে পারি এবং মডেল হইবেন আপনি। না 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 ভাই, আমি এসবের মধ্যে নাই। আমি ওই টেলিভিশনের পিছনেই ভালো আছি। মানে টেলিভিশনে অনেক কথা বলতে হয়, সেটা আমি একদমই বলতে পারবো না, নার্ভাস হয়ে যাব। টেলিভিশনের পেছনে আমি অনেক কথা বলতে পারি, সেটা ঠিক আছে, কিন্তু ওই সামনে ক্যামেরা গিয়ে আমি কথা বলতে পারবো না। গুড। বিজ্ঞাপনের মধ্যে তো কথা কওয়া লাগে না। মিউজিক ব্যাকগ্রাউন্ড দিয়া একটা বিজ্ঞাপন বানায় ভালো মু, এইটার মডেল আপনি হইবেন। এইবার তো আর না করতে পারবেন না। দেখেন ভাই, আপনার সাথে আমার সম্পর্কটা আছে, সেটা অনেক ভালো আছে। যখন আপনি আমাকে কাস্টিং করবেন, আমি আসলে গিয়ে অভিনয়টাও ঠিকমতো করতে পারবো না, সময়ও দিতে পারবো না। তখন আপনার সাথে আবার ওই লাবণ্যর মতোই একটা ঘটনা ঘটবে। তার থেকে আমি কোনো কিছু না করি এবং বিজ্ঞাপন করার কোনোই আসলে ইচ্ছা আমার নাই। আমাকে আর রিকোয়েস্ট করেন না প্লিজ। মানে মানে হয় না যে বজ্রপাতে মানুষ মৃত্যু ঘটে, আমার অবস্থা হয়েছে সেই রকম। একটা আশা নিয়ে আইছিলাম, একটা জানে পানি পাইছিলাম। ঠিক না, ঠিক আছে, আপনি বাইবা দেখেন যে মানুষকে কষ্ট দিয়েই রাখবেন না মানুষকে আপনি খুশি করতেও চান। এটা আপনার উপর পুরাটা সাইডে দিলাম। আসি, প্লিজ বাইবা দেখবেন। আপনি এনে এক লাখ পড়েছে, রাজা ভাই কই? রাজা ভাই কোথায়, এটা তো আমার প্রশ্ন করার কথা। এক ভদ্রমহিলা এখানে কতক্ষণ এসে বসে গল্প করে গেল, আবার একজন ইলেকট্রিশিয়ান এসে বলল যে রাজাকে ডাকতে গেছিল, আর নাই হাওয়া। ছোট লোকের বাসায় এসে পড়ল। এই যে হনে একটু মুখটা সামলায় কথা কোন। হ্যাঁ, এটা জিনিয়াস শ্বশুর বাড়ি। হ্যাঁ, যে কোনো বাইরের মানুষ জিনিয়াস শ্বশুর বাড়ি অমর্যাদা করবো, এটা কিন্তু জিনিয়াস সহ্য করবো না। হ্যাঁ, সহ্য করবে না তার মানে কি? আমাকে মারবেন? হ্যাঁ,
শোনেন, এটাও কিছুদিন পরে আমার শ্বশুর বাড়ি হবে। রাজার সাথে বিয়ে হওয়ার পর 1 ঘন্টার জন্য আমি আপনাকে এই বাসায় থাকতে দিব না, হয়েছে? আগে সুযোগটা আগে আহুক, তারপরে কথা কয়েন। বর্তমানে একটু ভদ্রতা বজায় রাখেন, হ্যাঁ? ডালিয়া ঘটনা কি? কথাবার্তা নাই আজকা বাড়িতে হামদা বলা। শুনো রাজা, আমার বিয়ের পর তোমার মামাতো ভাই আর তোমার মামাতো ভাইয়ের বউকে জন্য আমি 1 ঘন্টার জন্য এই বাসায় না দেখি। তুমি যদি কোনো কারণে ভুল করে এই বাড়িতে আয়া পড়ো, তাহলে রানার জিনিয়া অটোমেটিক এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবে, কারণ ওরা ভদ্রলোক। এরকম অভদ্র নোংরা মায়ের লগে আমার ভাই আমার ভাইয়েরও থাকবো না। তার মানে কি তোমার ভাইয়ের বউ ভদ্রলোক আর আমি ছোট লোক? আচ্ছা ভাইজান, আপনারা কথা কন, আমি কি আপনার বলে কপি পাঠাবো? দরকার নাই, জুতা মেরে গরুদা, এমনিতেও আপনার হাতের কপি আমার গলাদের নাম নাই। ঘুমা ঘুমা, আচ্ছা ঠিক আছে, তাহলে তো আর জিনিসটা কোনো কাম নাই, আমি তো জায়গা সহ্য। এটা অসহ্য, তুমি না আমি। আমিও না তুমিও না, তোমার ভাইয়ের বউ আমার 1 মিনিটের জন্য সহ্য হয় না। সহ্য করার দরকার কি? তোমারই কি দাওয়াত করে আইন এখানে সহ্য করতে কইছে? এই বাসায় আইবা না, জীবনে ঢুকবা না, লেটা চুকে গেল। এই বাসার প্রতি আমার একটা মায়া জন্মে গেছে। এই বাসা আমার, আমি আসবো না মানে? মনে মনে বলবে, মন কানা খাও না। ওয়ালাইকুম সালাম। কি বাবা মনি সাহেব, আপনি আমার অফিসে কি কারণে? না না, তেমন কোনো কারণই নাই। কইতে পারেন আপনি অকারণে আইছি। কি হচ্ছে তাড়াতাড়ি কোন, আমার তো সময় নেই আপনার লগে কথা কনের, কারণ আইতে আইতে দেরি হয়ে গেছে গা। কোন কি কইবেন? না, আমি আইছি অবশ্য অনেকক্ষণ আগে। আইয়া তো দেই অফিসে কেউ নাই, বিরান ভূমির মতো। তারপরে দেখছি আইরিন ম্যাডাম আইছে। তারপর আইরিন ম্যাডাম কইল যে বস তো এখন আয় নাই, বহেন এই কফি টফি খান। তা আমি বেশিক্ষণ আবার কথাও তো কইতে পারি না, জানেনই তো আমি মাইয়েগো সামনে একটু শরম লাগে, লাগিয়া বেশিক্ষণ কথাবার্তাও বলতে পারি নাই। আইয়া এইখানে চুপ কইরা বসে আছি, আমনে কখন আইবেন? আমি এই থামেন, চাওয়াবাজি করেন মিয়া। ম্যাম আছে সামনে বয়ে থাকতে লজ্জা লাগে, শরম লাগে মিয়া। আমি জানি আপনি একটা ফাউল, আপনি মায়া পটানো উস্তাদ। এখন কন, আমার অফিসে গেলে গাইছেন কি কাম? তাড়াতাড়ি বয়ে পালান। খুবই সামান্য একটা মামুলি বিষয়, মানে এই যে ছবি করতে গিয়ে যে আপনার লগে আমার একটু হালকা মনোমালিন্য হয়েছে, এর লাগিয়ে আপনি যদি মনে কষ্ট পাইয়া থাকেন, এই জন্য একটু দুঃখ প্রকাশ করতে আসলাম। ওফরে, শুধু দুঃখ প্রকাশ করার লেগে, আমার লগে দেখা করার লেগে যে আপনি এখানে আইছেন, আয় বই রয়েছেন, ওইটা গেলাম না। আমি এটা বুঝি, আমি বুঝি আপনার কোনো না কোনো একটা মতলব আছে। কি মতলব কন? বিশ্বাস করেন ভাইয়ের কাছে ভাই এই মতলবের কি আছে, ঠিক না? একটা শুধু পরামর্শ করতে আইছি। এই তো লাইনে আইছেন, কয়া পালান। কি পরামর্শ লাগবো আপনার, এটা কয়া পালান। না মানে হয়েছে কি, আমার কিছু দোস্ত বন্ধু ফ্রেন্ড, হ্যাঁ, এরা ওই আমেরিকায় না তো অস্ট্রেলিয়ায় থাকে, বিদেশে। হ্যাঁ, বিদেশে থাকে তো এখন অস্ট্রেলিয়ায় বইয়া ওরা চাইতে আছে কি কিছু নাটক ফাটক করবে আর সাথে 2টা শো করবে এইখান থেকে শিল্পী নিয়া। হ্যাঁ, তা এর মধ্যে শিল্পী হিসাবে চাইতে আছে ধরেন একজন নায়ক ওই ফরাদ খান রে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফরাদ খান রে চাইতে আছে, আর হচ্ছে লাবণী ম্যাডাম রে চাইতে আছে, বুঝছেন? এখন হয়েছে কি, লাবণী ম্যাডাম রে তো আমি কইলে কাম হইবে না, আর আমনের হাতের মুঠার মধ্যে লাবণী ম্যাডাম, আমনে যদি একটু কইয়ে দিতেন, সিস্টেম করতেন। বুঝছি বুঝছি, আপনার কথা আমি বুঝছি। শোনো রাজা, এই 7 সমুদ্র 13 নদী পার করে আমি তোমার ড্রয়িং রুমে বসে থাকার জন্য আসিনি। তোমারে কইছে কেটা? 7 সমুদ্র 13 নদী হাত রায়া আমাদের ঘরে আওয়ানোর জন্য, হ্যাঁ, আমার ড্রয়িং রুমে বোনের লেগে তোমারে কি দাওয়াত দিচ্ছে নি? তোমার কাছে আসতে আমাকে দাওয়াত দিয়ে আসতে হবে? চলো বাইরে কোনো রেস্টুরেন্টে গিয়ে কথা বলি, এখানে ভালো লাগছে না। তোমার লগে রেস্টুরেন্টে যাইতে আমার কোনো আপত্তি নাই, মাগার তুমি যদি খাওয়ানে বিলটা দাও, মানে তোমার যদি মুরত থাকে তাহলে আমি যাবো। এই যে ছোট লোকের মতো ব্যবহার করো না, বন্ধ করো। প্রেমিকার পিছনে হাজার হাজার টাকা খরচ করবা, এরকম ছোট লোকের মতো ব্যবহার করছো কেন? মানে এত সুন্দরী প্রেমিকা পেয়েছো, টের পাচ্ছ না? না বাবা 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 বাবা, মহাসুন্দরী আয় পড়ছো, বিশ্ব সুন্দরী আয় পড়ছো। তুমি যেমন দামড়ি একটা সুন্দরী, এটা তুমি খেয়ালই করে না। আমার তো ভালো করে তোমার দেখানো উচিত ছিল। শোনো,
হাজারে বেচার না পারে ভাগো ফটো এখান থেকে। একটু পরে আমার ফুফু আম্মা চলে যাবো, আমার ফুফু আম্মা এলে 1000টা প্রশ্ন উত্তর দিতে দেবো। আমি আমার ফুফু আম্মার অনেক ডরাই, রেসপেক্ট করি, ওনার সামনে চোখ তুললা কথা কবার সাহস আমার কারণ নাই। তোমার এইসব ঢং না আমার একদম সহ্য হয় না। আচ্ছা তোমার যদি ভয় লাগে তাহলে তোমার বাবাকে ভয় লাগতে পারে, ফুফুকে ভয় লাগার কি আছে? এই ভয় লাগাটা তো জীবনে আমি প্রথম শুনলাম। এটা ডর কয় না, মূর্খ মেয়ে, লেখাপড়া তো কিছু করা নাই, এটা কয় সম্মান, সম্মান, রেসপেক্ট। শোনো, যেই মহিলা ছেলের বউকে ভাইয়ের বাসায় রাখে তার আবার কিসের সম্মান? আমার পরিবার সম্পর্কে একটা বাজে কথা কইবা না, আমি এগুলো লাইক করি না। হ্যাঁ, হ্যাঁ, আপনার শাশুড়ি ফোন দিছিল কোন জায়গায় বলে ওই বিদ্যুতের তার মার বলে সার্কিট পড়ে গেছে গা। কোন আম্মায় ফোন দিছিল? ছোট বেবের আম্মা নাকি বড় বেবের আম্মা? আর বড় বিবির আম্মায় ফোন দিছিল, পুরা খবিস, এমন কিপটার কিপটার টাকা এবার করবার চায় না। আরে টাকা পয়সা হলে চিন্তা করিস না, টাকা পয়সা আমি তোমার কামটা সেরে দিয়া। এই সত্যি সত্যি কি তুমি বিবাহিত? ভাইজান যাবো নাকি আমি? আরে যাও না গেলা, খানা খানা কি আমাকে কথা শুনতেছো? যাও। ঠিক আছে তাহলে আমি যাই। গেলাম ম্যাডাম, রাজা ভাইয়ের শ্বশুর বাড়ি তো মানে বিরাট খানদানি লোক, ওই জায়গায় বহুত ভালো মন্দ খাওয়ান মাওয়ান দিতেছে। লন যাই, আমার লগে আহেন। ও যাও যাও যাও, আগনা খাওয়ান আছে মেলা, যাও। তুমি চুপ করো, হ্যাঁ? তোমার এত যদি ইচ্ছা করে তুমি যাও, আমি যাবো না। আমি তো চাইতেছি আপনি যদি আইতেন আর কি। আরে যাও। যাইতে ঠিক আছে। হ্যাঁ তুই যাও, খাওয়ান এটা পেটে সহ্য করো। তোমাকে না আমি খুন করে ফেলবো, বুঝছো? তুমি আমার সাথে প্রতারণা করো। হ্যাঁ, ওই বাসায় উকিল আছে, আমি উকিলের কাছে গিয়ে তোমার ঘুম হারাম করে ফেলবো। আর দাদা, আমার ঘুম হারাম করার লাগে তোমার উকিলের কাছে যাও দরকার কি? তুমি যদি আমার বিয়ে করে ফেলাও তাহলে তো এমনি ঘুম হারাম হয়ে যাবো। সমস্ত থেকে 2 নাম্বার বউ আছে, তুমি 3 নাম্বার বউ হইবা। কালচারাল টিম লইয়া অস্ট্রেলিয়া যাবো, ওই তো তার আগে কোন এই টিমের লগে কোনো আদম যাবো নি? আদম? আদম কি জিনিস? মানে আমি তো অর্থই ঠিক বুঝলাম না। আপনি ঠিকই বুঝছেন না, বুঝার বাম ধরেন না মিয়া, আমি যেটা কইবা চাইছি ঠিকই বুঝছেন। কালচারাল টিমের লগে কিছু শিল্পী, কলা কুশলী এরকম অনেকেই যায়। তো কলা কুশলীর ভিত্তে ওই আদম বইরা দেয়, আদমের নাম দিয়া দেয়, ওগুলোর পাচার করে দেয় বিদেশে। এইরকম কোনো নাম ঢুকে যাবো কিনা আপনার ওইটা জানবার চাইছি। না মানে ভাই ঠিকই ধরছেন। ওরা আসলে হয়েছে কি, এই যে শিল্পীরা যাইবে না, এর লগে আরো 2 জন লোক যাইবে। ওই ধরেন ওগো নাম দেবে যে ওরা খোলকরতাল বা ঢোলমোল বাজায়, এর লাগে ওগো নিয়ে যাইতে আছে, বুঝছেন? মানে এর জন্য অবশ্য ওরা টাকাও দেবে। ওরা 10 করিয়া 2 জনে 20 লাখ টাকা দেবে। আর আমি আসলে হয়েছে কি, এই ব্যবসা বাণিজ্য আমার তো মাথায় রয়ে না। আমি হচ্ছে ক্রিয়েটিভ মানুষ, বোঝেন না? খালি ক্রিয়েশন করতে চাই, মানে নির্মাণ করতে চাই, আমি তো ব্যবসা করতে চাই না। এর লাগে চিন্তা করলাম যে এই দায়িত্বটা যদি আপনারে দিই, এই ব্যবসাটা আপনিই করতে পারতেন। আর ওই যে 2 জন শিল্পী লাগবেই কইছে, তো এর মধ্যে ধরেন ফরাদ সাহেবরা আমি কইলে ম্যানেজ হইবে, কিন্তু ওই লাবণ্য ম্যাডাম তো আপনার হাতের মুডায়, আপনি না কইলে তো হইবে না, হ্যাঁ যাইবেই না। কোনো দরকার নাই, কোনো দরকার নাই। আমার কোম্পানির থেকে আমি বিদেশে আদম পাচার করুম না, এই ধারণা আপনার আইলো কি কইরা? বস এইটা কি কোনো খারাপ ব্যবসা কয়েন? মানে 2 জন লোক যাইবে, 20 লাখ টাকা দেবে, কম না তো? আচ্ছা ঠিক আছে, দরকার হইলে আমি আরও একজন বাড়াই নি, মানে 3 জন 30 লাখ টাকা, কম কি? আপনি একটু ওই সাথে লাবণ্য ম্যাডাম রে কইয়ে দেবেন। হয়েছে কি কইলাম না, মুই ব্যবসা বাণিজ্য তো কিছুই বুঝি না, এর লাগিয়া আপনি করেন। মুই এই বিষয়ে একটু পরামর্শ নিতে আসছি, মানে আপনারে বলতে আসছি যে আমি এইদিকে লোকজন তাইলে ঠিক করি নাকি। আর তা বাদে হয়েছে কি, আমার এই ধরেন আপনার উছিলায় যদি আরো 2-3টা লোক বিদেশ যায়, যাইয়া চাকরি বাকরি করে, হ্যাঁ গো, পরিবার তো উন্নতি হয়ে যাইবে, আপনার লেগে দোয়া হবে। এইটা তো কোনো অপরাধ না, এটা অপরাধ কয়? শোনেন, বাংলাদেশ থেকে কালচারাল টিম লয়ে বিদেশে আদম পাচার করা একটা বিশাল জঘন্য অপরাধ। আর আমি কোনোদিনই এই জঘন্য কাজের লগে থাকবো না, এটা মাথায় রাখেন। এলা জানতো আপনি যান না, মানে 2 জন যাইবে এইটা তো কোনো ব্যাপার না, কিন্তু ঝামেলা হয়েছে কি যে ধরেন একটা কাম আনছিলাম, বড় ধরনেরই কাম, আপনি হেল্প করলেন না, কি করবো, কপালে নাই। আপনি তো কোটিপতি, শিল্পপতি, আপনার তো টাকার অভাব নাই, প্রয়োজন পড়ে না। মুই তো এই সব কইতেই খাই। এখন সাদা লক্ষ্মী পায়ে ঠেলিয়া দিলেন, কিছু তো করার নেই। আমি চলমু কেমনে, এইটাই ভাবতে হইবে। পারবেন, চলবার পারবেন। আপনি দিলটারে সাদা করেন, সাদা কাম করেন, দেখবেন এমতেই চলতে পারবেন। জানেলা
আচ্ছা আসি তাইলে হুম মানে একটু কিচ্ছু বাবার নাই জান তো জান অস্ট্রেলিয়া টিকিটের এই হালাই দুনিয়াতে বহুত মানুষ দেখছি বহুত কামলে আয় এই হালারে দেখলাম না কোনো বালা কামলে আইতে বেজাল একটা থাকবই যে কোনো কামের মধ্যে বেজাল লিয়ে আইবো For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.